প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ নববর্ষ 2026 ইংরেজি। আজকের সংবাদ শিরোনাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আছেন অতিথি অধ্যাপক আব্দুল লতিফ, লেখক ও উদ্যোক্তা। লতিফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মিলন ভাই। অনুষ্ঠানটি পরিকল্পনায় আছেন শেখ নুরুল ইসলাম, আর যার সৌজন্য হচ্ছে লতিফিয়া হোমিও কমপ্লেক্স, 71 শক্তির মির্জাজাগার সিলেট এর সৌজন্যে। এর প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, আজকেও যথারীতি 3টি পত্রিকা এসছে আমাদের স্টুডিওতে। কালবেলা, শ্যামল সিলেট এবং পণ্যভূমি। কালবেলা জাতীয় পত্রিকা এবং দুটি স্থানীয় পত্রিকা। পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি। আজ বৃহস্পতিবার 1 জানুয়ারি 2026, 17 পৌষ 1432 বঙ্গাব্দ, 11 রজব 1447 খ্রিস্টি। পত্রিকা কিভাবে পড়বো? সারা পত্রিকা জুড়ে খালেদা জিয়ার জানাজার সেই দৃশ্যের ছবি। ইতিহাসের সবচেয়ে বড় জানাজা, আপসহীন সংগ্রামীকে সর্বোচ্চ সম্মান। এই ছবি দিয়েই প্রথম পাতা শেষ করেছে, প্রথম পৃষ্ঠা শেষ করেছে কালবেলা। আর কিছু ছবি আসে বিড়ম্বনা শ্রদ্ধা জেনেছেন বিভিন্ন প্রতিষ্ঠান, তাদের কিছু ছবি দিয়েই, এই ক্যাপশন দিয়েই কালবেলা প্রথম পৃষ্ঠা শেষ করলাম। শেষ পৃষ্ঠায় খবর, নিম গাছটি দাঁড়িয়ে আছে স্মৃতি নিয়ে। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইহ জগতে নেই, তার রোপণ করা একটি নিম গাছ এখনো বেঁচে আছে। তার মৃত্যুর পরে জিনিসটা তুলে ধরা হয়েছে পত্রিকার মধ্যে ছবি সহ। আরো খবর, খালেদা জিয়ার জানাজা মানুষের মুখে মুখে স্মৃতিচারণ। দীপুর মরদেহ আগুনের আগে গাছে ঝুলানো যুবক গ্রেপ্তার। 5 জেলা ও 2 বিভাগে শৈত্যপ্রবাহ, কোথাও কোথাও কমছে শীত। ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামাতে আমির। নতুন প্রত্যাশা নিয়ে এসেছে 26, এলো নতুন বছর। প্রথমে আমরা নতুন বছরের স্বাগত জানিয়েছি, আপনিও শুরু করবেন নতুন বছরের স্বাগত জানিয়ে। নানা নাটকীয়তা, অস্থিরতা, অনিশ্চয়তার মধ্য দিয়ে শেষ হলো ঘটনাবহুল 2025, পা রাখলো নতুন বছর 2026-এ, বিদায় 2025। এই তো মোটামুটি খবর। আসলে আর কোনো খবর নেই, এখানে আরো কিছু ছবি সব আসছে। বিভিন্ন সংগঠন খালেদা জিয়াকে তার শোক বার্তা পাঠিয়েছে। লতিফ ভাই, আপনার কাছে আবারও আসি, এই ছবি দেখি আপনার কি বক্তব্য? ছবি আসলে কথা বলে, হ্যাঁ, ছবি হচ্ছে কথার থেকে, লেখার থেকে অনেক বেশি শক্তিশালী। এই ছবিটা যে ক্যাপশন দিয়ে শুরু হয়েছে, আপসহীন সংগ্রামী, এই জিনিসটাই মানুষের অ্যাচিভমেন্ট, মানুষের লাইফের অ্যাচিভমেন্ট এই জিনিসটা। এই যে খালেদা জিয়ার জানাজায় মানুষ আন্তরিকভাবে পার্টিসিপেট করেছে, এখানে কোনো দেখানোর কোনো ব্যাপার ছিল না, হ্যাঁ। এবং এই মহিলা একজন গৃহবধূ থেকে যেভাবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় এসেছেন, কয়েকবার হয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা, এবং যেভাবে কনসিস্টেন্সি ছিল, একজন লিডারের মধ্যে একটা ইম্পর্টেন্ট গুণ হচ্ছে কনসিস্টেন্সি। ওনার কনসিস্টেন্সি, আপসহীন এই সংগ্রামী, ওনার 3টা প্রমাণ আছে। একটা হচ্ছে 86 সালে নির্বাচনের আগে উনি বলেছিলেন নির্বাচন করবেন না, করেন নাই। তার প্রতিপক্ষ নির্বাচন করবেন না বলে করেছেন, এবং নির্বাচন যারা করবে তারা জাতীয় বেঈমান হবে, এরকম বলার পরও উনি নির্বাচন করেছেন। তারপর 2008-এ এসে আবার দেখা গেল যে বৈধতা দেওয়ার প্রশ্ন আসলো, তখন আপসহীন নেত্রী বৈধতা দেওয়ার প্রশ্নে আপোষ করেন নাই। হ্যাঁ, বিদেশে পাঠানো প্রশ্ন আসলো, বললেন যে আমি বিদেশ ছেড়ে যাবো না কখনো। 2018-তে আবার সিট বন্টনের প্রশ্ন আসলো, তখনও নেত্রী বললেন না, আমি আপোষ করবো না, নির্বাচন হবে। এই যে বিভিন্ন সময় ওনার যে অবস্থা এবং এই আপসহীন চরিত্র তাকে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে ওনার সময়ে বিএনপিকে চিনা যেত, বিএনপি কোন রাজনীতি করে সেটা পরিচয় পাওয়া যেত। ওনার নেতৃত্বে যতদিন বিএনপি ছিল, তখন বিএনপিকে আধিপত্যবাদের বিরুদ্ধে একটা দল হিসাবে বা একটা জোট হিসাবে মানুষ দেখতো, এবং এই জোটে যারা ছিল সবাই আধিপত্যবাদের বিরুদ্ধেই ছিল। তৃতীয়ত হচ্ছে উনি এমন একজন নেত্রী ছিলেন যিনি আসলে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন। হ্যাঁ, কোন ধরনের আজে বাজে কথা কখনো বলেন নাই,
কোনো ধরনের বাজে মন্তব্য প্রতিপক্ষের প্রতি কখনো করেন নাই। ইভেন অন্যায়ভাবে জেল কাটার পরও জেল থেকে মুক্ত হয়ে মুক্ত বাংলাদেশ, ওনার তখন দাপট প্রচুর, উনি যা ইচ্ছে তাই বলতে পারতো, কিন্তু একটা কথাও তার প্রতিপক্ষের বিরুদ্ধে বলে নাই উনি। এরকম ব্যাপারগুলা ওনাকে সর্বোচ্চ সম্মান দান করেছে। হ্যাঁ, এবং উনি মানে অনেক গুণীজনের কথা শুনতো, উনি শুনতো বেশি, বলতো কম, একজন প্রধানমন্ত্রীর জন্য যেটা মানায়। উনি দেখা গেছে আমাদের সাইফুর রহমান সাহেবের অনেক সময় অনেক ধরনের মন্তব্য উনি হজম করতেন, কারণ সাইফুর রহমান সাহেব জাতিকে দেওয়ার মতো ক্ষমতা ছিল, সেজন্য উনি মানে সাইফুর রহমান সাহেবকে টলারেট করতেন। এবং অনেক গুণীজনই বলেছেন, আমি কতদিন দেখলাম নুরুল কবির সাহেব, উনিও বলেছেন যে উনি দেখা করেছেন কয়েকবার, এবং কথাবার্তা উনি বলতেন খুব বুঝে বুঝে, এবং বেশি শুনতেন, খবর নিতেন, বেশি শুনতেন। ইভেন নুরুল কবির অসুস্থ শুনে উনি ফোন করেছেন একবার। এরকম অনেকের ব্যাপারেই দেখা গেছে যে উনি আসলে একজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, জাতীয় নেতা হওয়ার যোগ্য, এবং উনাকে যে সম্মান দেওয়া হয়েছে সেটা উনি ডিজার্ভ করে। হ্যাঁ, উনি ডিজার্ভ করে, এটা তার প্রাপ্যই ছিল। হ্যাঁ, আমরা আসলে উনার জান্নাতুল ফেরদৌস আশা করছি আল্লাহর কাছে। অনেক অনেক ধন্যবাদ। শেষ পৃষ্ঠায় আমি কিছু খবর আছে জানা জানিয়ে এই যে মানুষের মুখে মুখে স্মৃতিচারণ, হ্যাঁ, স্মৃতিচারণে অনেক বিষয় আছে, প্রত্যেকের সাথেই কিছু না কিছু ঘটনা আছে, মানুষ সেগুলো স্মৃতিচারণ করছে এবং আমরাও স্মৃতিচারণ করছি। আমরা যতটুকু জানি, যদিও কাছে ছিলাম না ওনার, তারপরও এই ব্যাপারগুলো আসছে। এর আগে যে নতুন প্রত্যাশা নিয়ে এসেছে 26 প্রত্যাশা আসলে সময়ের একটা ব্যাপার, ক্যালকুলেশন হতে জানুয়ারি থেকে শুরু হয়, ডিসেম্বরে শেষ হয়, 25 শেষ হয়েছে, 26-এ অবশ্যই নতুন প্রত্যাশা থাকবে, এই দেশের উন্নতি হোক, দেশের মানুষের উন্নতি হোক, এইসব বিষয় থাকবে। আমি একটা ব্যাপার মিলন ভাই একটু উত্থাপন করতে যাচ্ছি। আসলে বিষয়গুলো হচ্ছে কি, আমাদের দেশের 20 কোটি মানুষের মধ্যে মনে করেন 14 কোটি মানুষ কিন্তু দিন আনে দিন খায়। এই দেশের মানুষকে যদি কাজে না লাগানো যায় তাহলে বিপদ হয়ে যায়। আমরা প্রায়ই দেখা যায় যে ছুটি দেওয়া হয়, হ্যাঁ, জাতীয় ছুটি ঘোষণা করা হয়। এইসব জাতীয় ছুটি কিন্তু মানুষের জীবনের জন্য দুর্বিষহ হয়ে ওঠে। সে যদি বিকালে 1 কেজি চাল বাসায় নিয়ে না যায় তাহলে উপাস থাকতে হবে তাকে। হ্যাঁ, তার যদি রুজির পথ বন্ধ হয়ে যায়, আয় রোজগারের পথ বন্ধ হয়ে যায়, তাহলে তাদের ফ্যামিলিকে বিশাল কষ্ট করতে হবে। এই জিনিসগুলো আমাদের নেতৃবৃন্দের মাথায় আসে না। হ্যাঁ, এবং অনেক সময় এগুলো করে থাকে। যেমন মনে করেন আপনি গত টার্মে দেখা গেল যে প্রধানমন্ত্রী তখন শেখ হাসিনা, উনি 2 দিন ছুটি দিয়ে দিল, শুক্রবার এবং শনিবার। এই 2 দিন ছুটি দেওয়াতে কি হলো, আলটিমেটলি 3 দিন আমরা আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকলাম। এরপরে যে 4 দিন থাকবে, সেই 4 দিন তো মানুষ রাস্তাঘাটে হাঁটতে পারে না, প্রচন্ড যানজট থাকে, যে যেখানে থাকে আটকা থাকে, কোনো কাজ করতে পারে না। আলটিমেটলি আপনার রাস্তা যেহেতু কম, মানুষ যেহেতু বেশি, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে রাস্তার ইউজটা বাড়াতে হয়। রাস্তার ইউজটা বাড়ানোর ওয়েটা হচ্ছে 7 দিন খোলা রাখা, যাতে আমি যদি শুক্রবারে ডাকলে গিয়ে আমার একটা কাজ করে চলে আসতে পারি, তাহলে আমার দিনটা বাঁচলো। হ্যাঁ, এইরকম বিষয়গুলো করতে হয়, ক্যালকুলেশন করে করতে হয়। কিন্তু আমাদের নেতৃবৃন্দরা এইসব বছর হয়ে গেল, তারপরে কিন্তু এই ছুটিটা কিন্তু এবং আমাদের দেশে দেখেন এই ছুটিগুলা প্রচুর ছুটি, যে শনিবার শুক্র শনি ছুটি, এটা তো শুক্রবার ছুটি তো অ্যাভয়েড করা যাবে না। এমন একটা অবস্থা ধর্মীয় সেন্টিমেন্টের সাথে এমন ভাবে জড়ানো হয়েছে, এটা আসলে আসলে ধর্মকর্ম করার জন্য কিন্তু ছুটির দরকার নাই, ছুটি আগেও হয় নাই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু ধর্মকর্মের জন্য ছুটি দেওয়া হয় নাই। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে আমরা আমাদের এরশাদ সাহেব পপুলারিটির জন্য এই কাজটা করেছে, করে এখন একটা পর্যায়ে গেছে যে শুক্রবারের ছুটি বন্ধ করা যাবে না। আলটিমেটলি শুক্রবারও ছুটি থাকবে, রবিবারও ছুটি থাকবে, শনিবারটা মাঝখান থেকে খোলা ছিল, এটাও বন্ধ হয়ে গেল। এই বিষয়গুলো চেঞ্জ হলো না, চেঞ্জ করাও সম্ভব না। এমন একটা বিষয় মানুষের অভ্যাসের সাথে মিশে গেছে, আপনি মানুষকে যদি আরাম দিয়ে থাকেন তাহলে আরামটা নিতে পারবেন না। এই যে সরকারি কর্মচারীর উপর প্রতিষ্ঠান নির্ভর করে, সরকার নির্ভর করে। 2026 আপনি কি চান এখন? এই 2026-এর প্রত্যাশা হচ্ছে আমাদের দেশের সব মানুষ যাতে কাজ করতে পারে। এই যে ধর্মীয় ছুটি না, মনে করেন ফাতাহি আজমের নামে একটা ছুটি আছে, এই ছুটিটা কি দরকার আমাদের? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কয়দিন কাজ করে এবং কয়দিন বন্ধ থাকে, এই জিনিসটা ক্যালকুলেশনে আসা দরকার। জি হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আপনি সরকারি প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছে তাদের কথা বাদ দেন, প্রাইভেট প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করছে তারা কতদিন ছাত্ররা ক্লাস করতে পারে আর কতদিন বেতন দিতে হয়, এই জিনিসটা ক্যালকুলেশন করেন। হ্যাঁ, পরীক্ষা হওয়ার কথা ডিসেম্বরে, পরীক্ষা হয়ে যায় নভেম্বর, তারপর ডিসেম্বর মাস পুরো মাসেই বেতন দেয়। সুন্দর প্রত্যাশা করেছেন নতুন। আমাদের প্রত্যাশা হচ্ছে এই যে 18 কোটি বা 20 কোটি মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষ যাতে কাজ করতে পারে, এই যে পথের বাধা সরিয়ে দিন, এইটাই হচ্ছে আমাদের স্লোগান।
এই পথের বাধা সরানোর বাস্তব পদক্ষেপ নেওয়া উচিত। 2026 সেরকমই একটি হোক, সেইরকম আমরা আশা হোক প্রত্যাশা করি। এই যে আরেকটি খবর বিশ্লেষণ করি, আমরা অন্য হ্যাঁ। পত্রিকায় যাব। ভারতীয় কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠকের কথা জানালেন জামাত আমির। এই হ্যাঁ, গোপন বৈঠক হ্যাঁ, কি উনি এবং বলেছেন বিষয়টা হচ্ছে গোপন বৈঠকের সেটা আমাদের বিভিন্ন দেশের কূটনীতিকরা বলেছে যে মানে মিটিং করে এবং এটা করে স্বাভাবিক করার কথা, যে প্রত্যাশা সম্পর্কে জানায় বা ইয়ে সম্পর্কে জানায়, এটা হতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে ভারতীয় প্রতিপক্ষ গোপন রাখতে কেন বললেন এটা বোঝা গেল না। দ্বিতীয়ত হচ্ছে হয়তো তাদের কূটনৈতিক কোনো কাজে গোপন রাখছেন, এরকম হয় কূটনীতির ক্ষেত্রে অনেক ঘটনা ঘটে। কিন্তু আলটিমেটলি এটা যখন ফাঁস হয়ে গেছে তখন জামাত আমির এটা স্বীকার করলেন যে গোপন বৈঠকের বৈঠক কথা হয়েছে। স্বীকার করলেন। এটা হচ্ছে বিষয়। হয়তো পরবর্তীতে এটারও একটা যে আরো ক্লারিফিকেশন আসবে। আমরা আশা করছি যে কি আলাপ হয়েছে সেটাও মানুষের সামনে প্রকাশ হোক। ধন্যবাদ লতিফ ভাই। আমরা জাতীয় পত্রিকা শেষ করি। সিলেটের এখনো দুটি স্থানীয় পত্রিকা আমাদের হাতে আছে। প্রথমে নিচ্ছি শ্যামল সিলেট, তারপর নিব পূর্ণভূমি। শ্যামল সিলেটেও ঠিক একই দৃশ্য। জাতীয় পত্রিকায় যে খালেদা জিয়ার যা জানাজার ছবি, সেই ছবিটি এখানেও দেওয়া হয়েছে। শহীদ জিয়ার পাশে সমাহিত খালেদা জিয়া, দুটি কবর পাশাপাশি দেওয়া হয়েছে আর কি। খালেদা জিয়ার জানাজায় 32 দেশের কূটনৈতিক, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু তারেক রহমানের সান্ত্বনা দিলেন প্রধান উপদেষ্টা, মায়ের ঋণ পরিশোধের ওয়াদা করলেন তারেক রহমান। খালেদা জিয়ার জীবন ও রাজনীতি নিয়ে রচিত 10 বই। সিলেটেও গায়েবানা জানাজা, মসজিদে মন্দিরে প্রার্থনা। এই খালেদা জিয়ার খবর নিয়েই কিন্তু সারাটি পত্রিকায় শ্যামল সিলেট উৎসর্গ করেছে। আসি পরবর্তী শেষ পৃষ্ঠায়। শিক্ষা, সম্পদ ও দেনাই শীর্ষে মুক্তাদির, কোটিপতি স্ত্রী। সিলেট 1 আসনের প্রার্থীর বিবরণী দেওয়া হয়েছে, এখানে তুলে ধরা হয়েছে। বিদায়ী বছরে বরেণ্য আলেমদের হারালো সিলেট। 2025-এ যাদেরকে হারিয়েছে তাদের ছবি সহ এখানে এসছে। যে ছবিগুলো, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, জান্নাত কামনা করি। অনলাইনে রিটার্ন দিয়েছেন 30 লাখ করদাতা। বিপিএল এর চট্টগ্রাম পর্ব বাতিল। আজ বই উৎসবে মাতবে শিক্ষার্থীরা। বিদায় 2025, স্বাগত 2026। শাহ আরফিনের পাথর চুরির দায়ে 16 জন গ্রেপ্তার। হাওর অঞ্চলে শীতের তীব্রতায় চরম দুর্ভোগে জনজীবন। সিলেটে তাপমাত্রা 12 ডিগ্রিতে, শীতে কাবু জনজীবন। খালেদা জিয়ার ইন্তেকাল, সিলেট অ্যাডভোকেট জামানের পক্ষে মসজিদ ও মন্দিরে দোয়া প্রার্থনা। এই সব খবরই পড়া হলো। ভিতরের পাতাটাও আমি একটু দেখে নিই। ভিতরের পাতায় সম্পাদকীয় কলাম, স্বাগত 2026। 2026-কে স্বাগত জানিয়ে এই ছবিটি করা হয়েছে। উপসম্পাদকে লিখেছেন দেলোয়ার হোসেন পাপ্পু। গণতন্ত্রের জন্য নিবেদিত এক সংগ্রামী নেত্রীর শেষ ঠিকানা আজ মাটির বুকে, খালেদা জিয়াকে নিয়ে লেখা। মিলন ভাই ঠিকই আছে। সেটা হচ্ছে আসলে খালেদা জিয়া মানুষের মনের মধ্যে স্থান করে নিয়েছেন এবং মনের মধ্যে থাকবেনই। কারণ এরকম একজন নেতা বাংলাদেশে খুব কমই পাওয়া গেছে, যা জানা যায় 32 দেশে কূটনীতিক হিসেবে যাওয়া হয়েছে। বিশাল এবং বিশাল ব্যাপার। এবং দেখেন প্রত্যেকটা মানুষের মনের মধ্যে উনি আছেন। হ্যাঁ, কারণ হচ্ছে উনার যে কনসিস্টেন্সি, যে সত্যতা আমরা আগেও বলেছি, কনসিস্টেন্সি, উনার যে জাতির প্রতি যে অঙ্গীকার, এইসব বিষয়গুলো আসলে উনি সুন্দরভাবে পালন করেছেন। এবং পুরা দলকে আইডেন্টিফিকেশন করা যেত যে এটা খালেদা জিয়ার দল। হ্যাঁ, এখানে আর যে নিউজ গুলো আসছে সেই বইয়ের জগতের মানুষ খালেদা জিয়ার জীবন ও রাজনীতি, যে বইটা ইদানিং বেশি পপুলার হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে লেখা একটা বই খালেদা জিয়ার উপরে, আমাদের কি নাম যেন, তা জাসদ নেতা ছিলেন মহিউদ্দিন সাহেবের একটা বই খালেদা জিয়ার উপরে খুব চমৎকার ভাবে লেখা হয়েছে এবং প্রচুর চলছে, ঘাটতি হচ্ছে। হ্যাঁ, এবং খালেদা জিয়ার মানে রাজনীতি সম্পর্কে জানা যাচ্ছে। আসলে রাজনীতি করলে এরকম একটা বিষয় হচ্ছে মিলন ভাই, আমি প্রায় বলে থাকি, হ্যাঁ, এবং এটা শাশ্বত সত্য যে রাজনীতিবিদদের এবং নেতাদের আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করেন। এই যে খালেদা জিয়ার প্রমাণটা হচ্ছে সেটাই, যে দুনিয়া এবং আখিরাতেও যারা প্রশাসক, যারা জননেতা, যারা ন্যায় পরায়ণ, তাদেরকে আরশে আজিমে স্থান দেওয়া হবে। 4 শ্রেণী মানুষের মধ্যে 1 শ্রেণী মানুষ হচ্ছে ন্যায় পরায়ণ শাসক।
তো নিরপরাধ শাসকের মধ্যে আমরা আশা করবো, আল্লাহর কাছে দোয়া করবো যে খালেদা জিয়াকে যেন আল্লাহ তাআলা সেভাবে সেই ধরনের সেভাবে আসলে কবুল বিষয়। করে। আরেকটা খবর এখানে, এগুলো হ্যাঁ। সাধারণত খবরে মানে দেখা যায় যে যারা নির্বাচনে দাঁড়ায় তাদের অনেক কিছু হ্যাঁ। গোপন করে, কিন্তু একটা মুক্তাদির সাহেব কিন্তু শিক্ষা, সম্পদ, দেনার শীর্ষে মুক্তাদির কোটিপতি স্ত্রীর বিবরণ দিয়েছে, ওনার বিবরণ দিয়েছে, এবং দেনারও যে উনি শীর্ষে আছেন সেটা উল্লেখ করেছে। না, এটা আসা দরকার। এটা প্রথমে নির্বাচনে নামার আগে এই সম্পদের হিসাবটা আসা দরকার, এবং মানে টার্ম শেষ হওয়ার পরেও সম্পদের হিসাবটা আসা দরকার। না, আমি যে বলছিলাম অন্যরকম কথা, আমি বলছিলাম অনেকে গোপন রাখে, কিন্তু এই যে সবাইকেই দিতে হয়, সবাইকে দিতে হয়। উনি হয়তো মানে পারফেক্টলি দিয়েছেন, এবং উনি আসলে ধনাঢ্য পরিবারের মানুষ, এবং স্বচ্ছতা, এটা একটা হ্যাঁ, স্বচ্ছতা, কিন্তু স্বচ্ছতা একটা প্রমাণ, এবং সবারই উচিত হচ্ছে সম্পদের হিসাবটা প্রপারলি দেওয়া, সঠিকভাবে দেওয়া। কারণ এই হিসাবটা দিলে পরবর্তীতে আর সমস্যা হয় না। আরেকটা কথা বিশ্লেষণ করে আমরা এই পত্রিকা শেষ করতে যাব। শাহপিনিটিলে যে পাথর যে ইয়া করা হয়েছিল, দিলাম জমা করে রাখা হয়েছিল, ধরে আটক করা হয়েছিল, সেই পাথরগুলো চুরি হচ্ছে আবার, এর মধ্যে 16 জনকে গ্রেপ্তার। এটার আগে ওই যে মুক্তাদির সাহেবের বিষয়টা একটু আলাপ করি। বিষয়টা হচ্ছে, হ্যাঁ, যেহেতু সময় পরে টার্ম পরে, আপনার 5 বছরের টার্ম পরে আপনাকে সম্পদের হিসাব দেওয়া উচিত, জাতির সামনে দেওয়া উচিত। আমাদের কেউ দেয় না, সেটা হ্যাঁ, হয় না, শুরুতে দেয় কিন্তু শেষে দেয় না। এই শেষে দিলে কিন্তু ডিফারেন্সটা বুঝে যাবে। এখন কারণ হচ্ছে এই সময় উনি সরকারি ফান্ড ইউটিলাইজ করবে, এই ফান্ডের কিছু অংশ তার সাথে আসলো কিনা, এটা স্বচ্ছতা দরকার। সুন্দর একটি মেসেজ। সেই স্বচ্ছতার জন্য আমার মনে হয় যে এটা টার্ম শেষ হওয়ার আগেই সবাইকে যার যার হিসাব দিয়ে তারপর টার্ম শেষ করা। এটা কি জাতির কাছে হ্যাঁ, মেসেজ? জাতির কাছে আমাদের এই প্রত্যাশা, আমাদের মেসেজ দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই। আমাদের পাথর চুরি হচ্ছে, পাথর চুরির ব্যাপারটা আসলে চুরি বিষয়টা, পাথর যেগুলো রাখা হয়েছিল সেগুলো নকল চুরি করছে। চুরি যেন আমাদের একটা চরিত্রের মধ্যে চলে আসে। আমরা যে বিষয়টা, আমি কতদিন আমার একটি বন্ধুর সাথে আলাপ করলাম, সে লন্ডনে থাকে, সে বললো যে আমাদের অফিস আদালতে চুরিটাকে যেন পাপই মনে হয় না। এইটা আমাদের সমাজে একটা মাস চুরির একটা প্রবণতা। আপনি যদি তরকারি কিনেন, সেখানেও দেখবেন যে কিছু না কিছু কমানোর চেষ্টা করবে, কম দেওয়ার চেষ্টা করবে। এই প্রত্যেকটা জায়গায় একটা ডিসঅনেস্টি সব জায়গায় আছে, প্রত্যেকটা দেশেই ডিসঅনেস্টি আছে। চুরি বন্ধ, এটা মাইনরিটি শ্রেণী ডিসঅনেস্ট হয়। আমাদের মেজরিটি শ্রেণী মাস পিপুল ডিসঅনেস্টিতে লিপ্ত। এটা হচ্ছে বিরাট একটা সমস্যা আমাদের জন্য। অন্য পত্রিকা থেকে ভালো নেতৃত্ব আসুক, এবং এই যে চুরির প্রবণতার আমার বন্ধ হোক, এটাই আমরা, চুরি প্রবণতা বন্ধ হোক, এই আশা ব্যক্ত করেছেন আজকের অতিথি। আমি আরেকটি পত্রিকা হাতে আছে, এই জন্য জোরে পড়ে শোনাবো শুধু। মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক, অশ্রুসিক্ত বিদায় নজিরবিহীন সমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন। বেগম খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বিদায় 2025, স্বাগত 2026। সিলেট সহ দেশের যেসব জায়গায় সিগারেট বিক্রি করলে দিতে হবে জরিমানা, নতুন একটা কনসেপ্ট আসলে, সিগারেট বিক্রি করলে জরিমানা। খালেদা জিয়াকে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের পররাষ্ট্র ও পাকিস্তানের স্পিকারের শেষ শ্রদ্ধা। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট সহ দেশের যেসব জায়গায় ও সিগারেট বিক্রির কথা বলা হচ্ছে জরিমানা করা হবে। শান্তিগঞ্জে ধান আবাদে কৃষি যন্ত্রীকরণে ব্রি আঞ্চলিক কার্যালয়ের ব্যতিক্রমী উদ্যোগ। দক্ষিণ সুরমায় সেনাগ্রামে বীর মুক্তিযোদ্ধা আফতাব আলীর ইন্তেকাল। এই ছিল পূর্ণভূমির প্রথম পৃষ্ঠার খবর। শেষ পৃষ্ঠায় দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ, খালেদা জিয়ার জানাজা নিয়ে খবরটি এসছে। বিশ্ব গণমাধ্যমগুলোতেই খালেদা জিয়ার জানাজার খবর। সাবিতে ভর্তি হতে চান ৭৫,১৩১ শিক্ষার্থী। 2026কে স্বাগত জানিয়েছেন ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী। বিশ্বম্বরপুরের ইউনুর ফোন নম্বর টোন, সতর্ক থাকার আহ্বান ইউনুর। মায়ের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন তারেক রহমান। আর একটি খবর পড়ে শেষ করে আপনার কাছে আসছি। প্রাথমিকে 100% বই এলেও মাধ্যমিকে বাকি 31%। প্রতি বছর এরকম কিছু একটা সমস্যা হয়, এবারও প্রাইমারিতে শেষ হয়েছে, কিন্তু মাধ্যমিকে 31% বই এখনো প্রকাশ করা হয়নি। আসছি আপনার কাছে খবর বিশ্লেষণের জন্য। খবর বিশ্লেষণের মধ্যে এই খবরগুলো তো আমরা অলরেডি কথা বলেছি। তারপরে একটা নিউজ হচ্ছে, তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারতের শুক্রবারটা দিলেন পার্বতী পররাষ্ট্রমন্ত্রী। এটা একটা শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার, এবং আমরা সেই ছবি বিষয়ে খুব আনন্দিত হয়েছি। এবং পাশাপাশি যদি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আমাদের সরকার প্রধানদের সাথে, যারা প্রশাসনে আছে তাদের সাথে দেখা করতেন, তাহলে আরো ভালো হতো, কারণ দুইটা দেশের মধ্যে আন্তরিক সম্পর্ক দরকার, যেহেতু আমরা প্রতিবেশী।
আরেকটা নিউজ হচ্ছে এখানে শান্তিগঞ্জে ধান আবাদে কৃষি যান্ত্রিকীকরণে আঞ্চলিক কার্যালয় ব্যতিক্রমী উদ্যোগ। ধান হচ্ছে আমাদের মানে প্রধান খাদ্য উপকরণ, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ধান। এখানে ধান উৎপাদনে অবশ্যই আমাদের আধুনিকায়ন দরকার। আধুনিকায়নের অভাবে আমাদের কিন্তু ধান উৎপাদন কম হচ্ছে। প্রোডাক্টিভিটির দিক দিয়ে দেখলে সারা দুনিয়ায় সামান্য জায়গায় যে পরিমাণ ধান উৎপাদন হয় আমাদের দেশে কম হচ্ছে, তারপরে কিছু কিন্তু এই বিষয়ে মানে আরো বেশি দরকার, গবেষণা দরকার। গবেষণা করে আরো নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হওয়া দরকার, যান্ত্রিকীকরণ হওয়া দরকার। কারণ যান্ত্রিকীকরণ হলে প্রোডাক্টিভিটি বাড়ে, আর যান্ত্রিকীকরণ না হলে প্রোডাক্টিভিটি কমে। সেজন্য যান্ত্রিকীকরণ অবশ্যই আমাদের সময় আমাদের কম, সেজন্য আমরা এখানে প্রাথমিক শতভাগ বলতে আসলে এই বইটা সরকারিভাবে দিলে কি লাভ হয় এটা ক্যালকুলেশন করা দরকার। হ্যাঁ, এটা প্রাইভেট হ্যান্ডে দিয়ে যদি এফিসিয়েন্সি আনা যায় তাহলে এইটাতেই লাভ। আমাদের এই বিষয়গুলো আসলে সরকারের চিন্তা করা দরকার। সরকারের দায়িত্ব এত বেশি নেওয়া উচিত না, সরকারের দায়িত্বটা নেওয়া উচিত কম, এবং যেটা নিবে সেটা সুন্দর করে স্মার্ট এবং স্মল গভর্নমেন্ট হওয়া দরকার। এই হচ্ছে আমাদের। ধন্যবাদ লতিফ ভাই, আজকে আর আমরা সময়ের অভাবে এগোতে পারছি না। প্রিয় দর্শক, আজকের বেশিরভাগ খবরই আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার জানাজারকে নিয়েই খবর, তাকে নিয়ে ঘিরে প্রত্যেকটি পত্রিকায় এসছে। অন্যান্য দু চারটি খবর যেটা ছিল সেটাও সুন্দর বিশ্লেষণ করেছেন আজকের অতিথি। প্রিয় দর্শক, এখানে আমরা শেষ করছি। শেষ করার আগেই আমি আবারও আজকে আমাদের সম্প্রচারে সহযোগিতা করলেন লতিফিয়া হোমিও কমপ্লেক্স শফিউল মির্জা জাঙ্গাল এর স্বত্বাধিকারী অর্থাৎ প্রতিষ্ঠাতা ডাক্তার আইবুর রহমানকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।